ছাগল কাণ্ডের জন্য সবাই কথা বলছেন। এটি আসলে রূপক একটি বিষয়, কিন্তু বিষয়টি কিন্তু হাস্যকর কোনো বিষয় না। এই বিষয়টি কোনো ধরনের কৌতুক করার বিষয় নয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে, যে কারণেই হোক, যে কিউ এর কারণে হোক, অর্থাৎ এই একটি ছেলে কোরবানির জন্য একটি পশু কিনেছেন, তার থেকে যে ইনফরমেশন গুলো বেরিয়ে আসছে সেটি গুরুত্বপূর্ণ। ঘটনা কি ঘটলো, তারপরের ঘটনাটা গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে যে একজন সরকারি কর্মকর্তা এত টাকার মালিক হন কিভাবে। সাবেক একজন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান তিনি বলেছেন যে এই ভদ্রলোকটি, তিনি এতটাই শক্তিশালী ছিলেন যে তিনি কিবরিয়া সাহেব অর্থাৎ আওয়ামী লীগের অর্থমন্ত্রীর বেডরুমে পর্যন্ত যেতে পারতেন, এবং বিএনপির যে অর্থমন্ত্রী ছিল তার বেডরুমেও তিনি যেতে পারতেন। এতটাই তার কানেকশন। তিনি সব সরকারের সময় লিঙ্ক অর্থাৎ যোগাযোগ মেনটেন করেছেন। তার মানে কি? তার মানে হচ্ছে সরকারের সাথে যদি দহরম মহরম কোনো সরকারি কর্মকর্তাদের থাকে, রাজনৈতিক নেতাদের সাথে যদি কারো সম্পর্ক থাকে, তার অর্থের অভাব হয় না। এই একজন কর্মকর্তা দিয়ে আপনারা দেশটাকে বিচার করলে ভুল করবেন। কারণ হচ্ছে, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, রাজস্ব বিভাগে অনেক হয়তো ভালো কর্মকর্তা রয়েছেন, আমি তাদের সাথে পরিচিত হতে পারিনি, আমি দুঃখিত। এই বিভাগে হয়তোবা অবশ্যই অনেক ভালো মানুষ রয়েছেন, কিন্তু আমি যাদের কাছে গিয়েছি তারা আমাকে কি বলবো, ব্ল্যাকমেলিং বলেন, পায়ে পাড়া দিয়ে বলেন, আমার কাছ থেকে টাকা নিয়েছে। শুধু কি টাকা, আমার কাছে হয়রানি করেছে। আমি বলছি, আমার এক আত্মীয়র ক্ষেত্রে আমাকে রাজস্ব বিভাগে যেতে হয়েছিল। একটি খুব দুঃখজনক অভিজ্ঞতা আমার রয়েছে। আমি তারপর থেকে সরকারি অফিসে যাওয়ার যে একটা ট্রমাটিক অবস্থানে ভুগেছি। রাজস্ব কর্মকর্তারা যে কিভাবে তারা মানুষকে হয়রানি করেন। একজন ভুল করে কোনো এক বছরে সে হয়তো রিটার্নটা জমা দিতে পারে নাই, হয়তোবা উকিলের পরামর্শে সে মিসগাইড হয়েছে, তার খেসারত তাকে সারা জীবন দিতে হয়। জানেন, ভুল করে রিটার্ন তাড়াহুড়া করে মানুষ হয়তোবা জমা দিয়েছে, অতটা গুরুত্ব দেয়নি, তার বিনিময়ে হয়তো ওই সময় যখন জমাটা নেওয়া হলো, সেই সময় রাজস্ব কর্মকর্তারা কিছুই বলেন না, যে আপনি কি ভুল করেছেন কিনা বা সত্যি আপনি দিচ্ছেন কিনা। পরবর্তীতে কোনো এক সময় হঠাৎ করে একটা নোটিশ দিয়ে বসেন, তারপর তার যত অপরাধ সব কিছু নিয়ে টান দেন। কিন্তু এই যে এতদিন সে জমা দিল, তখন তাকে মনিটর করা হচ্ছিল না। সে নিজেও হয়তো জানে না কত টাকার বিপরীতে কত টাকা দিতে হয়, কত সম্পদ থাকলে কিভাবে দিতে হয়, সাধারণ মানুষ হয়তো জানে না। তখন এই রাজস্ব কর্মকর্তারা সুযোগটা নেয়। সাধারণ মানুষ অসহায়, কাগজের কাছে অসহায় হয়ে যায়। সেখানে কোনো ইমোশনের দাম থাকে না, সেখানে কোনো বাস্তবতার দাম থাকে না, সেখানে শুধু পেপারস। আপনার এত টাকা আছে, আপনি এর আগে কত দিয়েছেন, আচ্ছা ঠিক আছে, আপনি এই ফ্ল্যাটটা কিনেছেন, টাকাটার উৎস কোথায়? ওই সময়ের উৎস যেহেতু আমার কাছে নাই, সেহেতু ভাই এত টাকা না দিলে আপনার এটা ঠিক হবে না। এখন ডিজিটালাইজেশন হচ্ছে, তারপরেও অনেক ঘটনা। পোর্টের কাহিনী আপনাদেরকে বলি, আমার নিজের অভিজ্ঞতা। আমি বেনাপোল পোর্টের একজন কর্মকর্তাকে জিজ্ঞেস করেছেন, অল্প বয়স্ক, যে আপনি এখানে থাকেন? বলো না, আমি তো প্রতি শুক্রবার দিন ঢাকায় যাই, আমার ঢাকায় গুলশানে ফ্ল্যাট রয়েছে। আমি তখন বললাম তাকে, বন্ধুর মতন আলোচনা প্রসঙ্গে আমি তাকে বললাম যে আপনি তো ভালোই, অর্থনৈতিক অবস্থা ভালো। সে আমাকে খুব ফ্র্যাঙ্কলি বলল যে যখন কোনো ব্যবসা করার জন্য ইন্ডিয়া থেকে ট্রাক আসে, তখন আমি ব্যবসায়ীকে বলি যে আপনি আমাকে যদি 2 লাখ টাকা দেন, তাহলে সরকারকে আপনার 4 লাখ টাকার যে ট্যাক্স আসছে সেটি দিতে হবে না। তখন ওই ব্যবসায়ী মনে করে যে আমার সরকারকে 4 লাখ টাকা দেওয়ার থেকে এনাকে যদি 2 লাখ টাকা দেই তাহলে তো আমার লাভ। এখানে দুইজনের যেহেতু স্বার্থ, অর্থাৎ
যিনি ব্যবসায়ী এবং যিনি সরকারি কর্মকর্তা, দুইজনই লাভবান হচ্ছে। এই কারণে এই তথ্যগুলো পেপারে আসে না, পত্রিকায় আসে না। মাঝখান থেকে এই কর্মকর্তারা ধনী হচ্ছে, ব্যবসায়ীরা সুবিধা নিচ্ছে, লাভবান হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধু সরকার। সরকার ক্ষতিগ্রস্ত হওয়া মানে জনগণ ক্ষতিগ্রস্ত হওয়া। উন্নয়নের জন্য বাজেট এই যে আমাদের নাই, এর পেছনে এটাও তো একটা বড় কারণ। পোর্টে যদি যান, সেখানেও দেখবেন যে সামান্য একটা প্রোডাক্ট বিদেশ থেকে আমদানি করতে গেলে কত ঝামেলা। আবার কিছু কিছু এই যে ফরওয়ার্ডিং কোম্পানি রয়েছে, তারা খুব সহজে এই কর্মকর্তাদেরকে টাকা পয়সা দিয়ে জিনিসপত্র আমদানি করছেন। আমি যে কথাগুলো বলছি এগুলো একদম ওপেন সিক্রেট, কিন্তু এগুলো দেখার কেউ নেই। কেন নেই জানেন? সেটি হচ্ছে এই যে রাজস্ব কর্মকর্তাদেরকে মনিটর করার জন্য আরেকটি সূক্ষ্ম পর্যবেক্ষক কোনো সংস্থা নেই। একটা কিন্তু ইন্টেলিজেন্ট ইউনিট রয়েছে, কিন্তু এগুলো যথেষ্ট নয়। আমি আবারও বলছি, আমার ভুল হতে পারে, এই বিভাগে অনেক ভালো লোক হয়তো রয়েছেন, কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা খুবই খারাপ। আমি এই লোকটাকে দোষ দিব না, কারণ হচ্ছে আপনারা ফাঁক ফোকর রেখে দিবেন। আপনারা সরকারের সাথে আমলাদেরকে এবং ব্যবসা সরকারি কর্মকর্তাদেরকে একটা লাভের ব্যবসা করার একটা সুযোগের মতন পরিস্থিতি আপনারা বিরাজমান রাখবেন। আপনারা দেশে গণতন্ত্র এবং প্রশাসনিক কাঠামো সঠিকভাবে ঠিক রাখবেন না। এই ধরনের ঘটনা তো ঘটতেই থাকবে। কয়জনকে ধরবেন? আপনি স্বাধীনতার পর থেকে বা তার আগের থেকে কত লোক এইভাবে টাকা পয়সা বানিয়ে রিটায়ার্ড করে কবরে চলে গিয়েছেন, তাদের খোঁজে আপনারা জানেন না। আমি কিছু কিছু জানি। কত মানুষ এই ঢাকা শহরে 4-5টা বাড়ি করে পরবর্তী জেনারেশনকে 100 বছরের জন্য নিরাপদ করে দিয়ে মৃত্যুবরণ করেছেন। দুঃখটা হলো কি জানেন? আমরা গরিব দেশের মানুষ, আমাদের দেশের মানুষের যে কষ্ট, আমাদের দেশের মানুষের এই টাকা পয়সার জন্য মানুষ আত্মহত্যা করে, মানুষের পরিবার ভেঙে যায়, মানুষ অশান্তিতে ভোগে, মানুষ একটি বাড়ি ভাড়া দেওয়ার জন্য টেনশনে মাত্র 15,000 টাকা ঢাকা শহরে একটা বাড়ি ভাড়া দিতে পারে না বলে মানুষ গ্রামে ফিরে যায়। মানুষ বিভিন্ন মিথ্যা কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে বাড়ি ভাড়া দেয়। এইভাবে কষ্ট করে ঢাকা শহরের মানুষ চলে, এইভাবে বাংলাদেশের মানুষ চলে। চিকিৎসা করতে গেলে মানুষের জমি বিক্রি করতে হয়, চিকিৎসা টাকা লাগবে বলে এই ভয়ে মানুষ হাসপাতালে যায় না বাংলাদেশে। সেই দেশের মানুষ যদি এইভাবে কিছু মানুষ টাকা পয়সা লুট করে, এর উপর দুঃখজনক নেই, এর উপরে দুঃখজনক ঘটনা নেই। এদেরকে শাস্তি দেওয়াটা জরুরি না, জরুরি হচ্ছে এই কাঠামোকে পরিবর্তন করা। একজনকে শাস্তি দিয়ে কোনো লাভ হবে না, কারণ হচ্ছে অনেক আগের থেকে আমরা শুনছি দুর্নীতি বন্ধ করা হোক, দুর্নীতি বন্ধ করা হোক। যতই বলা হচ্ছে দুর্নীতি বন্ধ করা হোক, ততই যেন দুর্নীতি ছড়িয়ে যাচ্ছে। যতই বলা হচ্ছে দুর্নীতি বন্ধ করব, দুর্নীতির বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি, সব সরকারি বলে, হয়তোবা তাদের সদিচ্ছাও রয়েছে, কিন্তু তারা পারে না। এই জন্য সিস্টেম নষ্ট, সিস্টেম খারাপ, ব্যবস্থাপনা খারাপ, আমাদের মাইন্ডসেট খারাপ। আমি মাইন্ডসেট পরিবর্তন করতে বলবো না। আমরা অনেকেই বলেন যে ভাই আপনারা নৈতিক হয়ে যান, আপনারা ভালো হয়ে যান, এটা আমি বিশ্বাস করি না। কারণ হচ্ছে একজন জাপানিজ বলেছিলেন, 10 জন চোর আমাকে দাও, আমি ভালো ম্যানেজমেন্ট দিয়ে তাদেরকে আমি ভালো কাজ আদায় করব, তাদেরকে আমি সৎ বানাবো। আপনি ব্যবস্থাপনা ভালো দিতে হবে। আপনি মানুষের নৈতিকতার উপর ভরসা করার দরকার নেই। ভালো মানুষ খারাপ মানুষ আপনাকে চেনার দরকার নাই। আপনি এমন একটি নিশ্ছিদ্র, এমন একটি কাঠামো, আপনি এমন একটি ব্যবস্থাপনা আপনাকে দিতে হবে যে এইখানে কেউ দুর্নীতি করতে পারবে না। মনিটরিং সিস্টেম থাকতে হবে, চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে, এবং প্রশাসনিক কাঠামো, রাজনৈতিক কাঠামো, অর্থনৈতিক কাঠামো সবকিছুর মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স না করলে, এবং ওইভাবে যদি নীতি তৈরি না করা হয়, ওইভাবে যদি প্রশাসনিক স্ট্রাকচার তৈরি করা না হয়, ওইভাবে যদি ম্যান পাওয়ার সেট না করা হয়, ওইভাবে যদি আপনি দেশের সার্বিক ব্যবস্থাপনা না করতে পারেন, তবে এই ধরনের দুর্নীতি হতেই থাকবে। আপনাদেরকে সর্বশেষ একটি কথা বলতে চাই, আপনারা দয়া করে 1-2 জনের বিরুদ্ধে এই গল্প কাহিনী বলে
সময় নষ্ট করবেন না। আপনারা বৃহত্তর জাতির জন্য এই ব্যবস্থাপনা পরিবর্তন করার জন্য যুদ্ধে নামুন। সাংবাদিকদের বলবো, আপনারা একজন দুইজনকে ধরে মজাদার তথ্য দিয়ে ভিউ বাড়িয়ে টাকা কামানোর বদলে আপনারা পুরা কাঠামোর যে লুফলগুলো রয়েছে, পুরা কাঠামোর মধ্যে যে ছিদ্রগুলো রয়েছে, সেগুলো নিয়ে কাজ করুন। সরকারকে বলবো, আপনারা কোনো একজন দুর্নীতিবাজকে ধরে বাহবা নেবেন না, কারণ হচ্ছে পুরা কাঠামোটাই ডিজাস্টার। আমি অনেক সরকারি কর্মকর্তাকে স্টিল জানি যারা বড় বড় ব্যবসা করছে স্ত্রীর নামে, ছেলের নামে, শ্যালকের নামে, তাদেরকে ধরতেই পারবেন না। তাদের ক্ষমতা, তাদের কানেক্টিভিটি, তাদের যোগাযোগ সবকিছুকে ব্যবহার করে তারা যে ব্যবসা করছে, অসাধারণ ঘটনা ঘটে যাচ্ছে বাংলাদেশে। এগুলো বন্ধ করার জন্য মনিটরিং এবং মনিটরিং এর দরকার, ভালো একটা ব্যবস্থাপনা দরকার। খোদা হাফেজ।